রাব্বি, এগুলো তোমার। আর দিয়া, এগুলো তোমার। এখানে সব ইম্পর্টেন্ট জিনিস দাগানো আছে, নোটও দেয়া আছে। মানুষ বাসায় বেড়াতে আসলে ফল, ফ্রুট, চকলেট আনে, আর আপনি নিয়ে আসছেন নোট। দিয়া হেসে হেসে বলল, তোমাদের মতো দুইটা স্টুডেন্ট যার জীবনে আছে, সে যেখানে যাবে সেখানে নোট নিয়ে যেতে হবে, হোক সেটা পাতালপুর অথবা মধুপুর। রাব্বি আর দিয়া হাসতে থাকে। রাব্বি মায়ের ডাকে রুমে গেল। আজ দিয়াদের বাসায় রাব্বিও দাওয়াত। স্যার, আমি রাগ করেছি। জি, আমি আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি। আপনার সবসময় চকলেট বেশি কেন লাগবে? এনেছেন কিনা সেটা বলেন। বড় একটা ডেইরি মিল্ক সামনে এগিয়ে দিল অভি। চকলেট পেয়ে নাচতে নাচতে নিজের রুমে গিয়ে লুকিয়ে ফেলল দিয়া। রাব্বি দেখলে যদি রাগ করে। স্যার, আপনার আর অহনা আন্টি কি বিয়ে নেক্সট মান্থ? রাব্বির আচমকা প্রশ্নে অবাক হলো অভি। কে বলেছে তোমাকে? অহনা আন্টি স্কুলে এসেছিল রাব্বিকে নিতে। অহনা আন্টি স্কুলে এসেছিল রাবিবকে নিতে। আমাকে বলল আমাদের দাওয়াত। আম্মুকে আর সানিয়া আন্টিকেও তো ফোনও দিয়েছে দাওয়াতের জন্য। সানিয়া দিয়ার আম্মু। অভি একটু অবাক হলো। অহনা সব কাজে বাড়াবাড়ি বেশি করে। একটু পর সবার সাথে কথা বলে দেখা করে অভি বাসা থেকে বের হয়ে যায়। অভি বিয়ের ডেট পিছিয়েছে। কাবিন হবে এখন, প্রোগ্রাম পরে হবে। বিভিন্ন কারণে আর কারো যাওয়া হয় নাই। দিয়া এবার এসএসসি দিচ্ছে। মাঝে 3 বছর কিভাবে কেটে গেল বুঝাই গেল না। দিয়ার সাথে আর কখনো অভি স্যারের কথা হয়নি, দেখাও হয়নি। ব্যস্ততার জন্য অভি আর দিয়াদের বাসায় আসেনি। দিয়ার বাবা মাকে ফোন দিয়ে খোঁজ নেই অভি। সেবার অহনা দিয়াকে রাস্তায় দেখে দাওয়াত দিয়েছিল যেতে, কিন্তু পাশে একজন মহিলাকে দেখিয়ে বলেছিল এই মেয়েটা অতি পাকনা, বেশি বুঝে, জামা কাপড়ের মতো টিচার বদলায়। অভি যে কি করে এতদিন পড়িয়েছে কে জানে। দিয়া কথাগুলো শুনে ফেলেছে। খুব রাগ হয়েছে অভি স্যার এর উপর। উনি এভাবে দিয়াকে উপস্থাপন করতো অহনার কাছে, সেই থেকে অভি স্যার কথা বলতে চাইতো আর দিয়া কথা বলতো না। এসএসসি এক্সাম শেষ। দিয়া A+ পেল, কলেজে ভর্তি হলো। দিয়া অভি খোঁজ খবর নেওয়া কমিয়ে দিল। মৃণাল রেগুলার দিয়ার খবর নেই। বাসায় এসে দেখে যায় মৃণালের সাথে দিয়াদের এখনো ভালোই যোগাযোগ হয়। দিয়ারও কথা হয়। আরো 2টা বছর কেটে যায় দেখতে দেখতে। এসএসসি ও শেষ। দিয়াও কোচিং এর জন্য ঢাকা চলে এসেছে। অভি দিয়ার সাথে কখনো কথা হয়নি। বাবার মাঝে মাঝে ফোন দিয়ে বলে অভি ফোন দিয়েছিল। দিয়া শুনেও না শোনার ভান করে। দিয়া এখন স্নাতক 2য় বর্ষে। সময় ফুরিয়ে যায়, মানুষের পরিবর্তন হয়। অভি কোথায় আর কেউ জানে না। তবে অভি কানাডা যাওয়ার আগে দিয়ার বাবাকে জানিয়েছিল 4 বছর আগে।
তো ভালোই আছে, বউ বাচ্চা নিয়ে পরিবার নিয়ে চলে যাবে বলেছিল। মাঝে একবার দিয়ার সাথে কথা বলতে চেয়েছিল, দিয়া কথা বলেনি। মৃণাল ও স্বাধীনের ধন্য সারপ্রাইজ। মৃণাল ও স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে জব করে। দিয়া এখন ঢাকা থাকে, ঢাকা ভার্সিটিতে পড়ে। ছুটিতে বাড়িতে এলে মৃণালও বাসায় আসে। জানাই অনেক দিন পর স্যার এর সাথে দেখা হবে ভেবে খুশি হলো। রাব্বিও আসতে বলল। সেদিন মৃণাল বাসায় একা আসেনি, মৃণালের মা ও বড় ভাইকে নিয়ে এসেছিল। বিয়ের প্রস্তাব দিয়ে প্রচণ্ড রাগ হয়েছিল। দিয়াদের বাসায় সবাই রাজি ছিল, একমাত্র দিয়া ছাড়া। দিয়া দাদিমা অনেক বুঝিয়েছে দিয়াকে, কিন্তু দিয়া রাজি হয়নি। রাব্বির বাবা মাও দিয়াকে অনেক আদর করে তাও বুঝিয়েছিল মৃণাল পরিচিতি ছেলে ভালো, বিয়ে করলে দিয়াকে যত্নে রাখবে। কথোপকথনের এক পর্যায়ে দিয়ার মা বলেই বসল, তোমার সমস্যা কোথায় দিয়া? তোমাকে মৃণাল চেয়ে বুঝে ভালোই রাখবে, আগলে রাখবে, যত্নে রাখবে। ও কেন কথাই বলেনি। সবাই মন খারাপ করে উঠে গেল। শুধু রাব্বি ছিল সামনে। রাব্বি হচ্ছিল না কেন দিয়া? রাজি হচ্ছিলিস না কেন দিয়া? যে আগলে রাখার সে তো অনেক আগেই চলে গেছে। বাদ দাও না, আমি কাল ঢাকা যাব। তুমি কবে যাবে ভাইয়া? আমি পরশু যাব। রাব্বি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। রাব্বি সান্ত্বনা দিয়ে চলে গেছে। মামুনি, আমার নেক্সট উইক এক্সাম আছে। মামুনি, আমার নেক্সট উইকে এক্সাম, আসতে পারবো না। এখন বিয়ে দিতে চাচ্ছ কেন আমাকে? আর আমি স্যারকে বিয়ে করব না বলেই তো আমার উনাকে ভালো লাগে না। প্লিজ, তোমার বাবা অসুস্থ, তুমি কি ভুলে গিয়েছো দিয়া? কেন জেদ করছো? তোমার পছন্দ আছে কোনো? না, নেই। তাহলে আসো, আমার আরেকবার ফ্যামিলি মিটিং করি, দেখা যাক। দিয়া ফোন কেটে দিল। পরের দিন রাতের বেলা হঠাৎ রাব্বি ফোন দিল, দিয়া নিচে নাম, আমি বাড়ি যাচ্ছি। আন্টি তোকে নিয়ে যেতে বলেছে। আমি তোর ফ্ল্যাটের নিচে। কি হয়েছে ভাইয়া? এখন রাত 4টা বাজে। তুমি কি বলছো এগুলো? এত রাতে বাসায় কেন? তুমি ঢাকা এলে কখন? আমি আজই এসেছি দুপুরে। প্লিজ কথা বাড়াস না, নেমে আয়। আঙ্কেল অসুস্থ। কি? আমি আসতেছি ভাইয়া। 10 মিনিটের মধ্যে দিয়া নিচে নেমে আসে। ভোর 5টায় বাসায় ওরা রওনা দেয়। কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, মামুনি যদি মৃণাল স্যারকে বিয়ে করতে বলে, আমি আছি, টেনশন করিস না। বিয়ে তো একজন না একজনকে করতে হবে। যদি আল্লাহ ভালো রাখে মৃণাল স্যারকেই করবি। দিয়া 2 হাত নিয়ে মুখ ঢেকে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। বাসায় যেতে যেতে সকাল 10টা। বাসায় ঢুকে দেখে বাড়ির দরজার সামনে অনেকগুলো জুতো। এবার থমকে যায় দিয়া। রাব্বি ওকে ধরে পড়ে যেতে লাগলে, ভাইয়া, বাবা ঠিক আছে? এত জুতা কেন? দরজার সামনে। আগে ভেতরে ঢুকে দেখে অনেকগুলো মানুষ সোফায় বসে আছে। মামুনি নাস্তা দিচ্ছে। আমাকে দেখে এগিয়ে এলো। আমি সালাম দিলাম। একজন এসে আমাকে সোফায় বসিয়ে দিল। মামুনি, বাবা কোথায়? কেমন আছে?
আগের চেয়ে একটু ভালো আছে। প্রেশার লো হয়ে গিয়েছিল। ওহ, আমার আর কিছু বুঝতে বাকি রইল না। এরা আমাকে বিয়ে দিতে জোর করে নিয়ে এসেছে। বলির পাঠা হব এবার। রাব্বি ভাইয়া অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ করে একজন মধ্যবয়স্ক মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর। আমার বাড়ির বউ তো এমনই লাগবে। ওড়না দিয়ে আমার মাথায় ঘোমটা দিয়ে দিলেন। মামুনিকে উদ্দেশ্য করে বাবাকে ডাকতে বলল। বাবা এসে আমাকে জড়িয়ে ধরে পাশে বসলেন। কিছু বলিনি। একদম আটকে আসছিল। মনে হচ্ছিল এভাবেই বুঝি পরিবারের লোকজনের ধোঁকা দিই। এবার এই মহিলা আমাকে রিং পরিয়ে দিলেন, গলায় চেইনও পরিয়ে দিলেন। আমি বাক্রুদ্ধ। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, মারে, আমার শরীরটা ভালো না। কিছু হওয়ার আগে আমি মেয়ের জামাই দেখে যেতে চাই। আর কিছু বলিস না মা, তোর খারাপ চাই না বাবা কখনো। আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি, তাই আমার আজ না করতে ইচ্ছে করলো না। তাও ভালো, মৃণাল স্যার তো না, আমাকে না কাউকে তো বিয়ে করতেই হবে। অযথা অসম্ভব কিছু ভেবে কী লাভ। এমন সময় কলিং বেলের শব্দ শুনলাম। দেখলাম মৃণাল স্যার ঢুকছে। ওনাকে দেখে রাব্বি ভাইয়া এগিয়ে এসে রুমে নিয়ে গেলেন। আমার পায়ের তলার মাটি সরে গেল। বাবা এইভাবে ঠকালো আমাকে। মিথ্যা বলছিলাম সেদিন তোমাকে দূরে রাখতে। আমার বিক্ষিপ্ত মন সেদিনও জানতো তুমি জানলে আবার পাগলামি করবে, আমার সাথে দেখা করতে চাইবে। তুমি কি ভেবেছ আমি জানি না? তুমি রাগ করে কথা বলা বন্ধ করেছ। সব জানতাম। আর এটাও জানতাম মৃণাল তোমার সাথে কেমন বিহেভ করতো। আমি যেখানে কখনো তোমাকে অপবিত্র ভাবে ছুঁয়ে দেখিনি, মৃণাল ছুঁয়েছিল। তোমার মনের সব খবর আমার কাছে ছিল। তবুও সন্দেহ তো ছিলই। ভাবতাম তুমি হয়তো মৃণালকে পছন্দ করো না। মৃণাল বাসায় আসে, ফোনে কথা বলে, কিন্তু আমি সেই সুযোগটুকু কেন পেলাম না? বাবা, চাচা, মামাদের বাইরে আপনি প্রথম পুরুষ যে আমাকে আগলে রাখছিলেন, যার এতটা সান্নিধ্য পেয়েছি। কি করে ভুলি আপনাকে? নিজের সাথে মনের সাথে যুদ্ধ করেছি। আমার সবটা জুড়ে আপনি ছিলেন। আমাকে ক্ষমা করে দিবেন। এতগুলো বছর কথা না বলে আপনাকে কষ্ট রেখেছি। ধুর পাগলি, সবুরে মিয়া ফলে। 2 হাত বাড়িয়ে দিলেন অভি। দিয়া কোনো কথা না বলে অভিকে ঝাপটে ধরল। আহারে, আমি আছি, পালিয়ে যাচ্ছি না। নিজের আচরণে তো বেঁধে নিয়েছ। হঠাৎ করে অভি স্যার হাঁটু মুড়ে আমার সামনে বসে পড়ল। আচমকা এমন কাজে আমি অবাক হলাম। আই ডোন্ট ওয়ান্ট লুক দিস আই ডোন্ট ওয়ান্ট লুজ দিস অপরচুনিটি ওয়ান্ট প্রপোজ ইউ। কেন ইউ বি মাই সুইটার্ট? তুমি কি জানো মিস দিয়াশা হক তোমাকে মিসেস ইশতিয়াক অবি হিসেবে পেয়ে আমি কতটা খুশি তুমি কি জানো? কালো জামায় তোমাকে কতটা সুন্দর লাগছে। আজ থেকে ইশতিয়াক অবি নিজেকে তোমার হাতে তুলে দিল। এই
এই উত্তপ্ত হৃদয় শীতল করার দায়িত্ব কি তুমি নেবে, মিসেস অবি? আবার উম, আমি বারবার মরতে রাজি তোমার রূপে ভস্ম হয়ে। তোমাতেই শুরু, তোমাতেই শেষ। তোমাতেই আমার সর্বনাশ। দিয়া লজ্জা পেয়ে মাথা না নামিয়ে রেখেছে, মুখবায়ক রক্তিম আবায় রাঙানো। দিয়া, একবার বলো ভালোবাসি। অবি আকুল আবেদন। অনেক ভালোবাসি, আপনাকে নিজের চেয়েও বেশি। অবি ডান হাত দিয়ার কথা শুনে নিজের বুকে চেপে ধরল। বুকের বাঁ পাশে ধুক ধুক আওয়াজ হচ্ছে। অবি দিয়ার কপালে অধর ছোঁয়ালো। এই বুঝি প্রণয়ের পরিণতি, প্রণয়ের অনুরাগের সম্মোহিত। অবি বেঁচে থাকুক ভালোবাসারা সুন্দর, যে ভালোবাসে সে আগলে রাখতে জানে। সমাপ্ত। বাড়ির সবাই কেবিন পরানোর কথা বলছে, বুক চিরে কান্না পাচ্ছে। আমি বাবা আর মামুনির সাথে আলাদা কথা বলতে চাইলাম। মামুনি এক ধমক দিয়ে নিষেধ করলেন। আমি আগের জায়গায় চুপচাপ। আমাকে ভেতরের রুমে নিয়ে যাওয়া হলো। রাব্বি ভাইয়ার আম্মু বোন আমার পাশে এসে বসলেন। রাইদা আপু শ্বশুরবাড়ি থেকে বেড়াতে এসেছিল, মামুনি বলায় আমাদের বাসায় আসছে। মুনিরাও এসেছে, কিন্তু আমার আর কারো সাথে কথাই বলতে ইচ্ছে করছে না। শেষমেশ মিনাল স্যার কেন, রাব্বি ভাইয়া রুমে আসলো। আমি ভাইয়াকে ইশারা দিতে কাছ এসে বলল, ভাইয়া বাবা আমায় ঠকালো, মিনাল স্যারকে বিয়ে করতে হবে আমার। তুই দেখা করতে চাস, স্যারের সাথে কথা বলবি? এবার কথা বলার ইচ্ছে মরে গিয়েছে। এই মানুষটা আমাকে জোর করে বিয়ে করছে, একে আমি জীবনে মেনে নিব না। এমন সময় রুমে কাজী ঢুকলো। বাবা, আঙ্কেল, মামা এবং রাব্বি ভাইয়ার পাশে বসলো। বাবা মাথায় হাত রেখেছেন। কাজী কবুল বলাই এক নিঃশ্বাসে কবুল বলে ফেললাম। নিজেকে মনে হলে একটা জীবন্ত লাশ। আমি মিনাল স্যারকে কখনোই পছন্দ করতাম না। স্যার হিসাবে মেনে নিলেও বর হিসাবে মানব না। এই লোকটা আমি ক্লাস 7-এ থাকায় থাকতেই অ্যাডাল্ট কথা বলতো। এখন ভাবতাম আমি কি এসব পাত্তা না দিয়ে তখন ভাবতাম আমি কি এসব পাত্তা না দিলেই হয়। উনি আমাকে অনেক ইঙ্গিত দিত। অবি স্যার এর উপর রাগ করে সেদিন উনাকে রিজেক্ট করেছিলাম। আজ উনি আমার স্বামী, মরে যেতে ইচ্ছে করছে, গা ঘিনঘিন করছে। এতগুলো বছর লোকটাকে অ্যাভয়েড করে কি লাভ হলো? এসব ভাবতে ভাবতে রাইদা আপু আমার পাশে এসে বসলো। আপু আমার মাথায় একটা লাল ওড়না দিয়ে দিলেন। সবাই শাড়ি পরতে বলায় আমি শাড়ি পরতে চাইনি। পরের একটা কালো সুতির রাউন্ড জামা, মাথায় লাল ওড়না। কোথা থেকে রাব্বি ভাইয়া হাতে পরানোর জন্য গাজরা নিয়ে এলো। রাইদা আপু পরিয়ে দিল হাতে দুটো সোনার বালা আর লাল কাচের চুড়ি পরিয়ে দিল। মুখ হালকা সাজ আর লিপস্টিক দিল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আর সাজিও না আপু, ভালো লাগছে না। আমার কান্না পাচ্ছে, চোখের পানি শুকিয়ে গিয়েছে। আমি নিজে ভয় পাচ্ছি আমার প্যানিক অ্যাটাক না হয়।
ভয় পাস না তো, চল, সব ঠিক হয়ে যাবে। আপু আর রাব্বি ভাইয়া আমাকে ড্রয়িং রুমে নিয়ে আসা মাত্র বিয়ে করা স্বামীর সাথে বসালেন। মুখ তুলে তাকাতে মন চাইল না। নিচের দিকে তাকিয়ে চোখ পানি ফেলছি, দম আটকে যাচ্ছে। সত্যি সত্যি প্যানিক অ্যাটাক হবে না তো? পাশে বসে থাকা লোকটা আমার হাত চেপে ধরলেন। কেন যেন মনে হলো উনি বুঝতে পেরেছেন আমার প্রবলেম প্রবলেম হচ্ছে। আমাকে তার দিকে ফেরালেন। আমার সত্যি প্যানিক অ্যাটাক হচ্ছে। চাপা কষ্ট, না বলা কথা, নিঃশ্বাস নিতে পারছি না। দিয়া চোখ খুলল, তাকালো আমার দিকে। প্লিজ। আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে যা দেখি মোটেও প্রস্তুত ছিলাম না। অফিসার আমার সামনে কালো পাঞ্জাবি পরে বসে আছে। আগের চেয়ে অনেক বেশি সুদর্শন লাগছে। স্বপ্ন দেখছি আমি। আমার চোখ বন্ধ করে ফেললাম। নিঃশ্বাসের গতি বেড়ে গেল। বাসায় সবাই ব্যস্ত হয়ে পড়ল। অফিসার জোরে চিৎকার দিয়ে বলল, রাব্বি, পানি নিয়ে এসো, কুইক। রাব্বি ভাইয়া পানি নিয়ে আসলে উনি আমাকে পানি খাইয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হলো। তখন উনি আমার হাত চেপে বসে আছেন। রাব্বি ভাইয়া আর রায়দা আপু মুখ টিপে হাসছে। বুঝতে বাকি রইল না এদের কোনো কারসাজি আছে। সামনে সোফায় মিনাল স্যার বসে আছে, পাশে অফিসার। আত্মীয় স্বজন সবাই ভেতর রুমে চলে গিয়েছে, কিংবা রুমে এখন শুধু আমরা 5 জন। আমি সবার সামনে রাব্বি ভাইকে প্রশ্নবিদ্ধ করলাম, ভাইয়া এসব মানে কি? রাব্বি ভাইয়া হাসি থামিয়ে বললেন, ভাইয়া স্যারকে টিপে চোখ টিপে রায়দা আপু আর মিনাল স্যারকে নিয়ে চলে গেলেন। মিনাল স্যার এর চেহারা দেখার মতো ছিল। আমি খুব বড় একটা নিঃশ্বাস নিয়ে স্যার এর দিকে না তাকিয়ে প্রথম প্রশ্ন করলাম, আপনি না বিবাহিত? অহনা আন্টি কোথায়? উনি কিছু একটা ভেবে অহনাকে ফোন দিলেন। ওপাশ থেকে হ্যালো শোনা গেল। অহনা, কেমন আছিস? তুই ভালো থাকতে দিচ্ছিস কেন? ফোন দিয়েছিস? একটু আগে বিয়ে করলাম। ভালো তো? কংগ্রাচুলেশনস। আমার বউ সবার আগে তোমার কথা জিজ্ঞেস করে। তুমি তো ফেমাস দেখছি। তোর বউ আমাকে কিভাবে চেনে? কথা বলবি? উম, নে ধর, কথা বল। আমি বেকুব বনে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আমি দিয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অবির স্টুডেন্ট দিয়া? জি। ওপাশ থেকে ফোন কাটার শব্দ। টুট টুট টুট। ওনার হাতে ফোনটা দিয়ে হা করে তাকিয়ে রইলাম। উনি ঠোঁট কামড়ে হাসছে। বুঝলাম না হাসার কি হলো এখানে। উনি আমার হাতে পকেট থেকে বের করে একটা বড় ডেইরি মিল্ক চকলেট ধরিয়ে দিলেন আমার গালে। ওনার দুটা হাত চেপে বললেন, বিয়ে হয়নি আমার অহনার সাথে, কারণ সে জায়গায় তুমি ছিলে। অহনাকে কি করে দিতাম? মানে কি? কোথায় ছিলাম আমি? যেখান থেকে যেখান থেকে যেখান থেকে হৃদয় স্পন্দনের উৎপত্তি। সিস্টেমের একটু প্রবলেম হলে প্রাণ পাখি ধপ করে আকাশে উড়াল যায়। মেডিকেল সায়েন্স যাকে হার্ট বা হৃদয় স্পন্দন বলে। তার মানে আপনি আমাকে অবির মুখের কথা কেড়ে নিল দিয়া? হ্যাঁ, তাই তো ইচ্ছে করে দূরে সরে গিয়েছিলাম, যেন তুমি কখনো আমায় খারাপ না ভাবো। কারণ তোমার বয়সে তোমাকে ভালো লাগার ব্যাপারটা
ব্যাপারটা খুবই সেনসিটিভ ইস্যু ছিল। তুমি যখন চকলেটের জন্য বায়না ধরতে তখন আমি যদি উম, তোমাকে বোনের জন্য আবেদন জানাতাম, এ ব্যাপারটার মতো বিশ্রী ব্যাপার আর একটিও হতো না। তোমার পুতুল খেলার বয়সটা আমি নষ্ট করতে চাইনি, নিজেকে আড়ালে রেখেছি তোমার কাছ থেকে। তুমি হয়তো জানো না, আমি কানাডা থাকলেও তুমি আমার চোখের সামনে ছিলে, তোমার সব খবর আমার কাছে থাকতো। কানাডাও গিয়েছি, বাংলাদেশ ছেড়ে, শুধুমাত্র তোমার থেকে দূরত্ব থাকতে। তখন যদি জানতে যে আমি ছোট্ট দিয়াকে ভালোবাসি, কি ভাবতে? আমার বয়স গ্যাপ দেখেছ, প্রায় 13 বছর। সাহসী হইনি। মৃণাল যখন তোমায় প্রপোজ দিল তখন আমি অনেক অবাক হলাম। তাও ভালো, ও তো সাহস করেছে। রাব্বি আমাকে প্রায় ফোন দিয়ে বলতো তোমাকে জানাতে, কিন্তু তুমি কি ভাববে তাই ভেবে সাহস করিনি। এছাড়া ভেবেছিলাম তুমি তো মৃণালকে পছন্দ করো, রাজি হয়ে যাবে। আমার ধারণা ভুল ছিল। তখন জানতে পারলাম তুমি আমাকে পছন্দ করতে, তখন আর এক মুহূর্ত দেরি করিনি, ছুটে এসেছি, রাতারাতি সব ব্যবস্থা করেছি। মৃণাল স্যার প্রপোজাল দিয়েছে কিভাবে জানলেন? রাব্বি আমাকে সব আপডেট দিত ফোনে। আজও আমার বাসা, তোমাকে ঢাকা থেকে বাড়িতে আনা, আঙ্কেল আন্টিকে ম্যানেজ করা, পুরোটাই আমার আর রাব্বির প্ল্যান ছিল। এখন কেন এসেছেন? আর আমি কাউকে বলিনি আমি আপনাকে পছন্দ করি। না, তুমি তো বলোনি, শুধু বলেছিলে যে আগলে রাখার, সে তো অনেক আগেই চলে গিয়েছে। এখনো বোকা না আমি দিয়া? তোমার একটা ইশারার প্রয়োজন ছিল, বিশ্বাস করো। আমার সাথে কথা বলার জন্য ছটপট করতাম। তোমার সাথে কথা বলার জন্য ছটপট করতাম। আচ্ছা শেষবার ছোট্ট দিয়া যখন 3 পিস পরে সামনে এলো, মনে হচ্ছিল এই মেয়েটাকে বউ বানানোর কোনো যোগ্যতাই আমার নেই। এটা এটা পুতুল আমার সামনে। তুমি জিজ্ঞেস করেছিলে, স্যার আমার দিকে তাকাচ্ছেন না কেন? বিশ্বাস করো দিয়া, একবারের বেশি 2বার তাকানোর স্পর্ধা আমার ছিল না। তোমাকে অনেকবারই দেখেছি, কিন্তু এই নিয়ে 2বার আমার হার্টবিট মিস হলো। প্রথমবার দ্বাদশী 3 পিস পরিহিত দিয়াকে দেখে, দ্বিতীয়বার আজ আমার বউকে দেখে। কেন কথা বলা বন্ধ করে দিয়েছিলে? আঙ্কেল আন্টির সাথে কথা বলতাম, কিন্তু তুমি বলতে চাইতে না। দম আটকে আসতো, মাঝে মাঝে চিৎকার দিয়ে কাঁদতাম। একটিবার চোখের দেখা দেখতে, একটু কথা বলার জন্য। কেন এতটা নিশ্চুপ হয়ে গিয়েছিলে? আমি কেন আরেকজনকে জামার সাথে কথা বলবো? আপনি তো কাউকে বলেননি যে আপনি বিয়ে করেননি। যাকে বলবো সেই তো কথা বলে না। আমাকে কেন বললেন? স্যার মাথা নিচু করে বসে আছেন, ঘোর লাগানো কণ্ঠে ডেকে উঠল, রিয়া বলেন। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বাচ্চা মেয়ে না, পাগলামি না, 12 বছর ধরে ভালোবাসি। তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা হবে না? আমি কখনো আমার ইমোশনালকে প্রশ্রয় দিইনি, নজর দিইনি। শেষবার যখন তোমাদের বাসা ছাড়িয়ে তুমি জড়িয়ে ধরলে চেয়েছিলে, আমি পিছিয়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, সেদিন তোমাকে ধরে কাঁদতে ইচ্ছে করেছিল। কিভাবে কাঁদবো বলো? তুমি তো বাচ্চা মেয়েটা ছিলে, অধিকার ছিল না আমার? ছোট্ট একটা অবুঝ পুতুল। একটা কথা ভেবে কখনো? তুমি এখন 21 বছরের প্রাপ্ত কিশোরী, আর আমি
34 বছরের বুড়ো। আজও আসতাম না, তোমার জন্য এসেছি। আঙ্কেল ফোনে বলল, আমার কাছে তুমি ভালো থাকবে। নিজেকে একবার বিশ্বাস করতে ইচ্ছে করলো। আর কত বছর বাঁচবো জানি না, বয়স হচ্ছে আমার। তোমাকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাই। সে কথা দিল একটা সুযোগ দিবে। চোখ দিয়ে পানি পড়ছে দিয়ার। উম, আপনার মতো আমিও ফিলিংসে প্রশ্রয় দেইনি। আমার জীবনে একটাই মানুষকে মন দিয়েছি আমি, সেটা আপনি। যেদিন শুনেছি আপনার বিয়ে, সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। তখন যে ছিল মামুনিকে বলেছিলাম, স্যার কেন বিয়ে করবে, বিয়েতে কেউ যেতে পারবে না। আমার কান্না দেখে সেদিন কেউ যায়নি। ইভেন্ট আমিও রাব্বি ভাইদের ও যেতে দিইনি। অবুঝ মন ভেবেছিল আমি না গেলে আপনি বিয়ে করবেন না। কিন্তু বাবা যখন আপনাকে বিয়ের কথা জিজ্ঞেস করলো আপনার ওয়াইফ কেমন আছে, আপনি বললেন ভালো আছে। সেদিন সমস্ত বিশ্বাস ভেঙে গিয়েছিল। মিথ্যা বলছিলাম সেদিন তোমাকে দূরে রাখতে। আমার বিক্ষিপ্ত মন সেদিনও জানতো তুমি জানলে আবার পাগলামি করবে, আমার সাথে দেখা করতে চাইবে। তুমি কি ভেবেছ আমি জানি না? তুমি রাগ করে কথা বলা বন্ধ করেছ, সব জানতাম। আর এটাও জানতাম মৃণাল তোমার সাথে কেমন বিহেভ করতো। আমি যেখানে কখনো তোমাকে অপবিত্র ভাবে ছুঁয়ে দেখিনি, মৃণাল ছুঁয়েছিল। তোমার মনের সব খবর আমার কাছে ছিল। তবুও সন্দেহ তো ছিলই। ভাবতাম তুমি হয়তো মৃণালকে পছন্দ করো না। মৃণাল বাসায় আসে, ফোনে কথা বলে, কিন্তু আমি সেই সুযোগটুকু কেন পেলাম না? বাবা, চাচা, মামাদের বাইরে আপনি প্রথম পুরুষ যে আমাকে আগলে রাখছিলেন, যার এতটা সান্নিধ্য পেয়েছি। কি করে ভুলি আপনাকে? নিজের সাথে মনের সাথে যুদ্ধ মনের সাথে যুদ্ধ করেছি। আমার সবটা জুড়ে আপনি ছিলেন। আমাকে ক্ষমা করে দিবেন। এতগুলো বছর কথা না বলে আপনাকে কষ্ট রেখেছি। ধুর পাগলি, সবুরে মিয়া ফলে। 2 হাত বাড়িয়ে দিলেন অভি। দিয়া কোনো কথা না বলে অভিকে ঝাপটে ধরল। আহারে, আমি আছি, পালিয়ে যাচ্ছি না। নিজের আচরণে তো বেঁধে নিয়েছ। হঠাৎ করে অভি স্যার হাঁটু মুড়ে আমার সামনে বসে পড়ল। আচমকা এমন কাজে আমি অবাক হলাম। আই ডোন্ট ওয়ান্ট লুক দিস আই ডোন্ট ওয়ান্ট লুজ দিস অপরচুনিটি ওয়ান্ট প্রপোজ ইউ। কেন ইউ বি মাই সুইটার্ট? তুমি কি জানো মিস দিয়াশা হক তোমাকে মিসেস ইশতিয়াক অবি হিসেবে পেয়ে আমি কতটা খুশি তুমি কি জানো? কালো জামায় তোমাকে কতটা সুন্দর লাগছে। আজ থেকে ইশতিয়াক অবি নিজেকে তোমার হাতে তুলে দিল। এই উত্তপ্ত হৃদয় শীতল করার দায়িত্ব কি তুমি নেবে মিসেস অবি? আমি বারবার মরতে রাজি তোমার রূপে ভস্ম হয়ে। তোমাতেই শুরু, তোমাতেই শেষ, তোমাতেই আমার সর্বনাশ। দিয়া লজ্জা পেয়ে মাথা নামিয়ে রেখেছে। মুখবয়ব রক্তিম আভায় রাঙানো।
দিয়া একবার বলো ভালোবাসি। অভি আকুল আবেদন। অনেক ভালোবাসি আপনাকে, নিজের চেয়েও বেশি। অভি ডান হাত দিয়ার কথা শুনে নিজের বুকে চেপে ধরল। বুকের বাঁ পাশে ধুক ধুক আওয়াজ হচ্ছে। অভি দিয়ার কপালে অদর ছোঁয়ালো। এই বুঝি প্রণয়ের পরিণতি, প্রণয়ের অনুরাগের সম্মোহিত। অভি বেঁচে থাকুক ভালোবাসা। ভালোবাসারা ভালোবাসা সুন্দর, যে ভালোবাসে সে আগলে রাখতে জানে। সমাপ্ত।